জয় হিন্দ সকল ভিউয়ার্স, জিকে ক্লাস পার্ট 2 তে তোমার সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটির মাধ্যমে সিন্ধু সভ্যতা সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা অবশ্যই দেখো, সেখান থেকে প্রশ্ন কমন পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকে ইতিহাসের উপর 17টা প্রশ্ন আলোচনা করবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খাতায় নোট ডাউন করতে পারো, যেটা তোমার অজানা থাকবে। তো দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটা? মেহেরগড় সভ্যতা। এবার মেহেরগড় সভ্যতা থেকে একটা প্রশ্ন খুব বেশি পরীক্ষায় হয়, সেটা একটু ভালো করে বুঝে নাও, যে নিম্নলিখিত কোনটি শহর কেন্দ্রিক সভ্যতা নয়। এরকম একটা প্রশ্ন আছে, যে অপশন দেয় হরপ্পা সভ্যতা, তারপর দেয় হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা, তারপর দেয় মেহেরগড় সভ্যতা। তখন অ্যান্সার করবে মেহেরগড় সভ্যতা, কারণ এটা শহর কেন্দ্রিক সভ্যতা ছিল না, এটা একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। খেয়াল রাখবে, মেহেরগড় সভ্যতা কি ছিল? গ্রাম কেন্দ্রিক সভ্যতা। খুব পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে আসে। 2 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতা খনন কার্য পরিচালনা করেছিলেন কে? স্যার জন মার্শাল। গুলিয়ে ফেলবে না, কারণ আমি বারবার বলছি, সিন্ধু সভ্যতার নামকরণ করেছিল হচ্ছে বা খনন কার্য পরিচালনার কাজ করেছিল স্যার জন মার্শাল। আর এর মধ্যে কিন্তু আবিষ্কৃত হয়েছিল কি, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলো আবিষ্কার হয়েছিল। তারা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি সেগুলো আবিষ্কার করেছিল। জিনিসটা পরীক্ষা হলে কিন্তু দেখে অ্যান্সার করবে। দেখো, এখানে যেমন প্রশ্ন 3 নম্বর বলেছে, সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেছিল? দেখো, সিন্ধু সভ্যতা যে হরপ্পা সভ্যতা আছে, সেটা 1921 সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন, এবং 1922 সালে সেটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিল। খেয়াল রাখবে, 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল, আর 1922 সালে মহেঞ্জোদারো সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল। এই বিষয়গুলো ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও। দেখো, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে, বা মাউন্ট অফ ডেথও কিন্তু বলা হয়ে থাকে একে। হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত? পাঞ্জাবের মন্টগোমারিতে অবস্থিত। এবার দেখো, সিন্ধুর বণিকদের কি বলা হতো? পনি বলা হতো। প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা রিপিট করা হয়। দেখো, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। ভালো করে খেয়াল করো, কোন যুগের সভ্যতা? তাম্র প্রস্তর যুগে সভ্যতা। এটা বলা হয়নি সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রিক। কোন কেন্দ্রিক বললে শহর কেন্দ্রিক। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলে। দেখো, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোনটা? সেটা হচ্ছে সিন্ধু লিপি ছিল। আর এই সিন্ধু লিপির মাধ্যমে সিন্ধু সভ্যতা সম্পর্কে কিন্তু জানা যায়। সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? গুজরাটের লোথাল হচ্ছে সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর। ঠিক আছে। এবার মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধুর লারকানা জেলাতে, বর্তমানে কিন্তু পাকিস্তানে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না? লোহার ব্যবহার জানতো না, তারা ঘোড়ার ব্যবহার জানতো না। পরবর্তী কোশ্চেন দেখো, কোন পশুর সঙ্গে সিন্ধুর মানুষের পরিচয় ছিল না? ঘোড়ার কোনো পরিচয় তাদের সাথে ছিল না, তারা ঘোড়ার ব্যবহার জানতো না, আগেই বললাম আমি। পরবর্তী কোশ্চেন, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতাগণে পুজো করত? বড় কুঞ্জ বিশিষ্ট ষাঁড়কে। খেয়াল রাখবে কি, সিন্ধুর অধিবাসীরা কোন পশুকে দেবতাগণে পুজো করতে? বড় কুঞ্জ বিশিষ্ট ষাঁড়কে, ষাঁড়। ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধুর সমাজ কোন ধরনের ছিল? মাতৃতান্ত্রিক সমাজ ছিল। খেয়াল রাখবে, সিন্ধুর সমাজ কিন্তু পিতৃতান্ত্রিক ছিল না, মাতৃতান্ত্রিক সমাজ ছিল। আর যেটা বৈদিক সভ্যতা ছিল, ওটা পিতৃতান্ত্রিক সমাজ চলে এসেছিল। দেখো, পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন সময় হয়েছিল? খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই সিন্ধু সভ্যতার পতন হয়েছিল। সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য কি ছিল? নিকাশি ব্যবস্থা ছিল। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা কি ছিল? মূল জীবিকা ছিল কৃষিকার্য। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার বন্দরের নাম কি? সেই লোথালি ছিল হরপ্পা সভ্যতার বন্দর। সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল কত? 3000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যরা ভারতে এসেছিল কোথা থেকে? মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতে এসেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য কি ছিল? পোড়া ইটের ব্যবহার ছিল মূল বৈশিষ্ট্য। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক যে সকল সভ্যতার যোগাযোগ পাওয়া গেছে, সেগুলো কোন কোন? সুমরীয়, মিশরীয়, মেসোপটেমিয়া, এইসব সভ্যতার কিন্তু যোগাযোগ পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা হচ্ছে নর্ডিক জাতির বংশধর। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু শব্দের উৎপত্তি কি থেকে হয়েছে? সিন্ধু থেকে হিন্দু শব্দের কিন্তু উৎপত্তি হয়েছে। পরীক্ষায় প্রশ্নটা আসে যে হিন্দু শব্দের উৎপত্তি কি থেকে পাওয়া যায়? সিন্ধু থেকে কিন্তু পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, জন মার্শাল কে ছিলেন? কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা ছিলেন হচ্ছে জন মার্শাল। তার পরবর্তী কোশ্চেন দেখো, ভারতবর্ষের নৃতত্ত্ব জাদুশালা কে ছিলেন? ঐতিহাসিক স্মিথকে বলা হয় ভারতের নৃতত্ত্ব জাদুশালা। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় আসে। উপনিষদে কোন চিন্তা প্রাধান্য পেয়েছে? উপনিষদের দার্শনিক চিন্তা প্রাধান্য পেয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, মঙ্গোলয়েড গোষ্ঠীর লোকেরা ভারতের কোন অঞ্চলে দেখা যায়? সিকিমে দেখা যায়। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন দেখো, অ্যালাপাইন গোষ্ঠীর লোকেরা ভারতে কোথায় দেখতে পাওয়া যায়? বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ অঞ্চলে এই অ্যালাপাইন গোষ্ঠীর লোকেরা দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, নেগ্রিটো জাতির লোকরা ভারতে কোথায় বাস করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহারে নেগ্রিটো জাতির লোকেরা বাস করে। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার উপাস্য দেবতাকে? শিব ছিল সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার প্রকৃতি কি ছিল? নগর কেন্দ্রিক প্রকৃতি ছিল। আমি আগেই আলোচনা করেছি এটা। পরবর্তী কোশ্চেন দেখো, সিন্ধু সভ্যতার মানুষরা কোন কোন পশুর ব্যবহার জানতো? গরু, মোষ, ভেড়া, উট, হরিণ, এদের ব্যবহার তারা জানতো।
পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কি ছিল? গম, বার্লি, খেজুর, এগুলো ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় থাকে, প্রচুর পরীক্ষা কিন্তু আসে। ভারতের নেতৃত্বে জাদুশালা বলেছেন কে? ভারতকে নীতিশালা বলেছেন ভিনসেন্ট আর্থার স্মিথ হচ্ছে ভারতকে নেতৃত্বে জাদুশালা বলেছে। পরবর্তী কোশ্চেন দেখো, দ্রাবিড় সভ্যতা কোথায় কোথায় গড়ে উঠেছিল? দক্ষিণ ভারতে প্রথম দ্রাবিড় সভ্যতা গড়ে উঠেছিল। নর্ডিক কাদের বলা হয় থাকে? নর্ডিক হচ্ছে আর্যদের বলা হয়। পরবর্তী কোশ্চেন, কে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? স্যার জেমস প্রিন্সেপস অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, কোন লিপি থেকে আর্যদের পরিচয় পাওয়া যায়? বখোজ কই লিপি থেকে আর্যদের পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন দেখো, যে লিপিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনী বর্ণিত কোথায়? নাসিক প্রশস্তিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনী বর্ণিত রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, গরুধ্বজ লিপি খোদাই করেছিলেন কে? হেলিওডোরাস। হেলিওডোরাস হচ্ছে গরুধ্বজ লিপি খোদাই করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, ইন্ডিকা কে রচনা করেছিলেন? ভারতের আগত প্রথম বিদেশি দূত মেগাস্তিনিস। তাহলে পরীক্ষায় প্রশ্ন এটাও আসে যে ভারতে আগত প্রথম বিদেশি দূত কে ছিলেন? তিনি ছিলেন মেগাস্তিনিস ছিলেন, আর তিনি ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। মৃচ্ছকটি কার লেখা? মৃচ্ছকটি শূদ্রকের লেখা। এবার কিছু আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে প্রশ্ন দেখবো। দেখো, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটা? ঋগ্বেদ, এটা পরীক্ষায় আসে। উপনিষদ কি? এটা বেদের শেষ ভাগ বা বেদান্ত। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্যাশ্রম হচ্ছে আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমের নাম। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তুলেছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে। খেয়াল রাখবে কোথায়? সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম বসতি গড়ে তুলেছিল। 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিল? তিনি ছিলেন সুদাস ছিলেন। 10 রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? আর্যদের স্বর্ণ মুদ্রার নাম ছিল মনা ও নিক্স। পরবর্তী কোশ্চেন, বৈদিক যুগের দুজন বিদুষী রমণীর নাম কি ছিল? গার্গী আর লোপামুদ্রা ছিল বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আর্যদের কোন আশ্রমকে জ্যোতি আশ্রম বলা থাকে? সন্ন্যাস আশ্রমকে জ্যোতি আশ্রম বলা হয়ে থাকে। খেয়াল রাখবে, ওকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্যদের বিনিময়ের মাধ্যম কি ছিল? সে সময় যে বিনিময় করা হতো গরুর মাধ্যমে। পরবর্তী কোশ্চেন দেখো, আর্যদের দুজন দেবতা ও দেবীর নাম করো। দেবতা ইন্দ্র ও বর্ণ, আর দেবী ছিল উষা আর অগ্নি। এবার পরবর্তী কোশ্চেন দেখো, আর্যদের দুটো বড় যজ্ঞের নাম কি? রাজসূয় আর অশ্বমেধ ছিল আর্যদের দুটি বড় যজ্ঞের নাম। বেদকে অপৌরুষের বলা হতো কেন? কারণ ইয়া মুখ নিঃসৃত বাণী, যা আর্য ঋষিরা প্রথম শুনেছিল, তাই একে অপৌরুষ বলা হয়ে থাকে। এটা পরীক্ষা খুব একটা আসে না, ইম্পর্টেন্ট না। প্রতিবাদী আন্দোলনের সময় দেখো, তীর্থঙ্কর কথার অর্থ কি? মুক্তির পথ প্রদর্শক। তীর্থঙ্কর কথার অর্থ কি? মুক্তির পথ প্রদর্শক। প্রথম জৈন তীর্থঙ্করকে প্রচুর পরীক্ষায় আসে। ঋষনাভ বা ঋষদেব হচ্ছে প্রথম জৈন তীর্থঙ্কর। আর 23তম তীর্থঙ্করকে ছিল? পার্শ্বনাথ ছিল। আর জৈন ধর্মের প্রবর্তক কাকে বলা থাকে? মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তক বলা হয়ে থাকে। এবার পরবর্তী কোশ্চেন দেখো, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর, যিনি 24তম ছিলেন। ইনি কিন্তু শেষ তীর্থঙ্কর ছিলেন। পরবর্তী কোশ্চেন, চতুর্জামের প্রবর্তককে? চতুর্জামের প্রবর্তক হচ্ছে পার্শ্বনাথ ছিলেন চতুর্জামের প্রবর্তক। পরবর্তী কোশ্চেন দেখো, পঞ্চমহাব্রত কি? অহিংসা, অচর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা ও ব্রহ্মচর্য, একে পঞ্চমহাব্রত বলা হয়ে থাকে। তোমাদের পরীক্ষা অপশন থাকবে, অপশনের মধ্যে সে চুজ করতে হবে, তাই এগুলো মুখস্থ রাখা দরকার আছে। জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশাঙ্গ বা সিদ্ধান্ত হচ্ছে জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম। পরবর্তী কোশ্চেন, বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। পরবর্তী কোশ্চেন, মহাবিনিষ্করণ কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাবিনিষ্করণ বলা হয়ে থাকে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, মহাপরিনির্বাণ, এটা হচ্ছে বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে হচ্ছে মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে। আর বিনিষ্করণটা কি? গৃহত্যাগের ঘটনাটা বিনিষ্করণ, মানে সে ঘর থেকে বেরিয়ে গেছে। আর মহাপরিনির্মাণটা কি? বুদ্ধের দেহত্যাগের ঘটনা। জাতক কি? জাতক হলো একটা বৌদ্ধ গ্রন্থ, এখানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী লিপিবদ্ধ করা রয়েছে। এটা পরীক্ষা আসে। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। পরবর্তী কোশ্চেন, বুদ্ধদেব কোথায় ধর্ম প্রচার করেছিলেন? বারাণসীর সারনাথের কাছে মৃগদাব অরণ্যে বুদ্ধদেব কিন্তু ধর্ম প্রচার করেছিল। খেয়াল রাখবে কোথায়? বারাণসীর সারনাথের কাছে মৃগদাব অরণ্যে বুদ্ধদেব ধর্ম প্রচার করেছিল। এই কোশ্চেনটা আসে। বুদ্ধদেব কত বছর বয়সে কোথায় দেহত্যাগ করেন? 80 বছর বয়সে কুশীনগরে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেছিল? কুশীনগরে কিন্তু দেহত্যাগ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, চার্বাক পন্থা কি? ভারতীয় দর্শনের নাস্তিক পন্থার একটা শাখা, যার আত্মার সুখের জন্য ঋণ করেও ঘি খেতে বলেন। এটা চার্বাক পন্থা। পরবর্তী কোশ্চেন দেখো, জৈন ধর্মের দুটি পন্থা কি? দিগম্বর আর শ্বেতাম্বর। এটা পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট যে জৈন ধর্মের দুটি পন্থা কি আছে? দিগম্বর, শ্বেতাম্বর। এগুলো অপশন অনুসারে থাকে, সেই অপশনগুলো দেখে তোমার চুজ করতে হবে, এগুলো মুখস্থ রাখলেই পারবা। বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কি কি? হীনযান আর হচ্ছে মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের হচ্ছে দুটো কিন্তু সম্প্রদায়। বৌদ্ধ ধর্মের 3টি নীতি কি কি আছে? বুদ্ধ, ধর্ম, সংঘ। এই তিনটে হচ্ছে বুদ্ধ ধর্মের কিন্তু 3টে নীতি, বুদ্ধ, ধর্ম, সংঘ। এবার থেকে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে দেখবো, পরীক্ষা আসে।
ডিটেলসে তুলে ধরার চেষ্টা করেছি। 483 খ্রিস্টাব্দে রাজগিরেতে এই অনুষ্ঠানটা সংগঠিত হয়েছিল। তো সেই সময় যে শাসক ছিলেন তিনি ছিলেন অজাতশত্রু। সভাপতি ছিল হচ্ছে সভাপতি ছিলেন হচ্ছে মহাকাশ্যপ, খেয়াল রাখবে কে ছিল, মহাকাশ্যপ। আর আলোচ্য বিষয় ছিল কি, বিনয় পিটক আর সূত্র পিটক ছিল এর হচ্ছে আলোচ্য বিষয়। এবার দেখো দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল 383 খ্রিস্টাব্দে হয়েছিল, দেখতে পাচ্ছ বৈশালীতে হয়েছিল। শাসক ছিল সে সময় কালাশোক, সভাপতি ছিল সর্বকামী, আর থেরবাদী ও মহাসংঘবাদীদের মধ্যে বিভাজন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে পাটলিপুত্রতে হয়েছিল। শাসক ছিল সে সময় কে, অশোক। এটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে যে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময় সভাপতি শাসক কে ছিল, অশোক ছিল। আর সভাপতি ছিল কি তৃষা, মোগলীপুত্র তৃষা ছিল। আর আলোচ্য বিষয় কি ছিল, অভিধর্ম পিটক সংকলন। এবার চতুর্থ বৌদ্ধ সম্মেলন দেখো, প্রথম শতাব্দী, কাশ্মীর বা জলন্ধরে হয়েছিল এটা। কনিষ্ক ছিল সে সময় শাসক, বসুমিত্র সভাপতিত্ব হয়েছিল সেই সময়। আর হীনযান আর মহাযান এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এটাও কিন্তু পরীক্ষায় আসেনি যে হীনযান মহাযান কোন বৌদ্ধ সম্মেলন আলোচনা করা হয়েছিল, সেটা চতুর্থ বৌদ্ধ সম্মেলন আলোচনা করা হয়েছিল। এবার সাম্রাজ্য সম্বন্ধে কিছু প্রশ্ন পড়বো আমরা। বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিল? সে সময় মগধের রাজা ছিল বুদ্ধের সমসাময়িক বিম্বিসার ছিল। নন্দ বংশের শেষ রাজা কে? অনেক পরীক্ষা আসে, ধননন্দ। বিম্বিসার কোন বংশের রাজা ছিল? বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিল। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডার ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিল? সে সময় ছিল ধননন্দ ছিল আলেকজান্ডার ভারত আক্রমণকালে মগধের রাজা। পরবর্তী কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন বছর সিংহাসনে বসেন? 324 খ্রিস্টপূর্বাব্দে, আর মতান্তরেও 321 খ্রিস্টপূর্বাব্দেও বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে এসেছিল? দিকদূত মেগাস্তিনিস ভারতে এসেছিলেন। এই যে প্রথম যে বিদেশি দূত ভারতে এসেছিল কার সময় সেটা দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তিনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন। ইতিহাসের কারা শ্রেণিক ও কুণিক নামে পরিচিত? শ্রেণিক হচ্ছে বিম্বিসার আর অজাতশত্রু হচ্ছে কুণিক। ঠিক আছে, শ্রেণিক হচ্ছে কি বিম্বিসার আর অজাতশত্রু হচ্ছে কুণিক নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, অমৃতঘাত উপাধি কার নিয়েছিলেন? অমৃতঘাত উপাধি বিন্দুসার নিয়েছিল। পরবর্তী কোশ্চেন, অশোক কবে সিংহাসনে বসেন? 273 খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেছিল। কোন বছর অশোকের রাজ্যাভিষেক ঘটে? 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের কিন্তু রাজ্যাভিষেক ঘটেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, অশোক কবে কলিঙ্গ যুদ্ধ যাত্রা করেছিলেন? 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ কিন্তু যাত্রা শুরু করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? বৃহদত্ত। খেয়াল রাখবে কি, মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? বৃহদত্ত। ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পশ্চিমিত্র শুঙ্গ ছিল শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন দেখো, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিল? আলেকজান্ডার ছিলেন উত্তর ম্যাসিডোনিয়ার একজন রাজা ছিলেন। তিনি গ্রিসের অন্তর্গত উত্তর ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার ছিলেন। ঠিক আছে। আচ্ছা, কে প্রথম আলেকজান্ডারের কাছে বসবাস স্বীকার করেছিল? তক্ষশিলার রাজা অম্বি হচ্ছে প্রথম আলেকজান্ডারের কাছে বসবাস স্বীকার করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 326 খ্রিস্টাব্দে পুরু আর আলেকজান্ডারের মধ্যে কিন্তু হিদাসপিসের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এটা ঝিলাম নদীর তীরে হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশুয়াতে কনিষ্কের রাজধানী ছিল। কে শকাব্দ প্রচলন করেছিলেন? কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিল। কোন বছর শকাব্দ প্রচলিত হয়? 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, বুদ্ধচরিতের রচয়িতা কে ছিল? অশ্বঘোষ ছিল বুদ্ধচরিতের রচয়িতা। কোন সাতবাহন রাজা শকদের পরাস্ত করেছিল? গৌতমীপুত্র সাতকর্ণী শকদের কিন্তু পরাস্ত করেছিল। তাহলে সাতবাহন রাজা শকদের পরাস্ত করেছিল কে? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিল? গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি। এবার 154 প্রশ্ন দেখো, কি বলা হয়েছে? নাসিক প্রস্তুতে কার কীর্তি খোদিত আছে? গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি কিন্তু খোদিত রয়েছে নাসিক প্রশস্তিতে। ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুখ ছিল। খেয়াল রাখবে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? শিমুখ। সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান ছিল সাতবাহনদের রাজধানী। পরবর্তী কোশ্চেন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। গুপ্ত বংশের সম্রাট পরামাঙ্ক উপাধি নিয়েছিল কে? সমুদ্রগুপ্ত এই পরামাঙ্ক উপাধি নিয়েছিল। এটাও প্রচুর পরীক্ষায় আসে। গুপ্ত বংশে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ফাইয়েন, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ভারতে এসেছিল। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন পর্যটক ভারতে এসেছিল? তিনি হচ্ছেন ফাইয়েন, ভারতে এসেছিল। কোন সম্রাট বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল? তোমার জানো, এটা ইম্পর্টেন্ট, প্রচুর কাছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিল? স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল। কোন বিদেশি রাজা প্রথম বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন? হেলিওক্লেপস প্রথম যিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, মিনান্দার কে ছিল? একজন ব্যাকট্রিয় গ্রিক রাজা ছিল মিনান্দার। পরবর্তী কোশ্চেন, শকদের রাজধানী কোথায় ছিল? উত্তর পশ্চিম ভারতের শিয়ালকোট ছিল শকদের রাজধানী। পরবর্তী কোশ্চেন, মিলিন্দ পনহ কি আকসেন সম্প্রতিত একটি বৌদ্ধ গ্রন্থ ছিল
মিলিন্দপর্ণ। ঠিক আছে, এটা বৌদ্ধ গ্রন্থের নাম মিলিন্দপর্ণ, এটা খেয়াল রাখবে। শেষ গুপ্ত সম্রাটের নাম কি? জীবিত গুপ্ত। এবং আজ শেষ কোশ্চেন, কোন গুপ্ত রাজা নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন? প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আরও ভালো করে পড়ার জন্য অবশ্যই ভিজিট করো আমার ওয়েবসাইট TDExam24.in, ডেসক্রিপশন